हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে বনি কাপুর ভার্সেস নাগা বংশীকে নিয়ে। তো বেসিক্যালি বলিউডের প্রডিউসার বনি কাপুর ভেটারেন প্রডিউসার, বহুদিন ধরে কাজ করছে। তো তিনি একটা রাউন্ড টেবিল ইন্টারভিউতে গেছিলেন, গালাটা প্লাসের যে রাউন্ড টেবিল ইন্টারভিউ হচ্ছিল, প্রডিউসার্স রাউন্ড টেবিল, এবং সেখানে নাগা বংশীও এসেছিলেন। নাগা বংশীর ব্যাপারে আপনাদেরকে বলে রাখি, তিনি সাউথের একজন তেলেগু প্রডিউসার। তিনি রিসেন্টলি লাকি ভাস্কর ছবিটা আপনারা দেখেছেন, সেটা প্রডিউস করেছে, গুন্টুর কারাম প্রডিউস করেছে। ইভেন রিসেন্টলি যে ডাকু মহারাজ বলে ছবিটা সংক্রান্তিতে রিলিজ হচ্ছে, সেই ছবিটা ডিজে টিল্লু স্কোয়ার, এরকম প্রচুর ছবি। তবে ধানুষের বাতি বলে ছবিটা, তো এই ধরনের ছবি উনি প্রডিউস করেছেন আর কি। তো এবার তিনিও এসেছিলেন এবং বনি কাপুর, এবং দুজনে পাশাপাশি বসেছিল। এবার নাগাবংশী একটা টাইমের পরবর্তীতে বনি কাপুরকে বলতে শুরু করে যে আপনারা বলিউড আর কি ব্যান্ডরা থেকে জুহুর জন্য ছবি বানাচ্ছিল, আমরা আপনাদেরকে মাস ছবি বানানো দেখিয়েছি। বলিউড হয়তো সারা রাত ঘুমোতে পারিনি, যেদিনকে পুষ্পা একদিনকে 85 কোটি টাকার মতো ব্যবসা করেছে, এই ধরনের কথা বলেছে। বনি কাপুরের ট্রিগার হয়ে গেছে যে না, আর আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি বা বাহুবলী দিচ্ছি বলে কি আমাদের ওখানে ছবি হয়নি, আমাদের ওখানেও ছবি ছিল। তো এই ধরনের আর কি একটা ডিবেট হয়েছে, এবং মানে ইন্টারভিউটা দুটো পার্টে এসেছিল। তো ফার্স্ট পার্টটা আসার পরবর্তীতে ওই যে একটা ডিবেট তাদের মধ্যে হয়, সেটা নিয়ে প্রচুর টুইটার ইত্যাদিতে প্রচুর কন্ট্রোভার্সি ইত্যাদি হয়েছে। এবং সেখানে আর কি সাউথের যারা ফ্যান্স আছে তারা বলেছে যে নাগাবংশী বনি কাপুরকে ধুয়ে দিয়েছে। এবং অন্যদিকে বলিউডের কিছু ফিল্ম মেকাররা সামনে এসেছে, যেরকম সঞ্জয় গুপ্তা, সে এসে বলেছে যে কে এই লোকটা যে এত অসভ্য, এইভাবে বনি কাপুর একজন এত সিনিয়র প্রডিউসার, এবং বনি কাপুর যেহেতু সাউথেও প্রচুর ছবি প্রডিউস করেছে, তেলেগু, তামিলে, মালায়ালামে, তো সেই জন্য তাকে আর কি বলছে যে কিভাবে এইভাবে অপমানজনক ভাবে কথা বলতে পারে। তো 3-4টে হিট দিয়ে দিলেই বলিউড শেষ হয়ে যায় না, এই ধরনের কথা সঞ্জয় গুপ্তা লিখেছেন। আর হানসাল মেহতা অন্যদিকে বলেছে যে এই যে প্রডিউসার তিনি বলছেন এই ধরনের কথা, তো তার যে ছবি লাকি ভাস্কর, সেই ছবিটা আমার যে সিরিজ স্ক্যাম 1992 সেখান থেকে প্রচুর জিনিসপত্র বড় করেছে, এই ধরনের জিনিস তিনি বলেছেন আর কি। তো এরকম একটা কন্ট্রোভার্সি ইত্যাদি হয়েছে। তো এবার এটা নিতে আমার কি টেক, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যদি না দেখে থাকেন দুটো পার্টে ইন্টারভিউটা অবশ্যই দেখুন। ভারদ্বাজ রঙ্গন স্যার ইন্টারভিউ কন্ডাক্ট করেছে, খুবই ভালো প্রশ্ন ইত্যাদি ছিল। তবে আমার না এই গালাটা প্লাসের রাউন্ড টেবিল গুলো দেখে, প্রতি বছরই তো দেখি, এবং ভারদ্বাজ রঙ্গন স্যারের প্রতি সব ইন্টারভিউ দেখি। কিন্তু প্রবলেম হচ্ছে কি, স্যার যে প্যানেলটা ঠিক করেন, আমার মনে হয় প্যানেল না, মানে লোকগুলোকে যাদেরকে নিয়ে আসে, তারা কোথাও গিয়ে না, মানে প্যানেলের সিলেকশনটার মধ্যে না ইউনিফর্মিটি নেই, মানে হোমোজিনাস ব্যাপারটা নেই। তার জন্য কি প্রবলেমটা হয় দেখবেন, লাস্ট ইয়ার আমি এরকম রিয়াকশন ভিডিও বানিয়েছিলাম, যেখানে দেখবেন রানী মুখার্জি, কানাডা একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যার নাম হচ্ছে পৃথ্বী বলে, ওই ভদ্রলোককে উল্টো পাল্টা মানে সে যে স্টেটমেন্টটা রাখলো, সেই স্টেটমেন্টটার ব্যাপারে কিছু না বুঝে রানী মুখার্জি তাকে উল্টো পাল্টা বলে গেল। এবং তারপরে দেখবেন যারা সিনে ফাইল রয়েছে বা টুইটারে যারা সিনে ফাইল একদম গ্রুপ, যারা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, আর্টহাউস সিনেমা বোঝে, তারা কিন্তু এই ব্যাপারটাকে খুব ভালো করে দেখেনি, এবং রানী মুখার্জিকে তারা ক্রিটিসাইজও করেছে, আমিও করেছিলাম। কারণ রানী মুখার্জি ওই স্টেটমেন্টটা ওই ডিরেক্টরে বোঝেনি। আপনারা সেই রাউন্ড টেবিলটা না দেখতে গেলেন দেখতে পারেন। তো সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, সেটার মধ্যে যাচ্ছি না। সেম এখানেও হয়েছে। প্রথম কথা, আমি রাউন্ড টেবিলে বুঝতে পারলাম না সিদ্ধার্থ কি করছে। সিদ্ধার্থ বলে সাউথের যে অ্যাক্টর আছে, যাকে আপনারা রং দে বসন্তীতে দেখেছিলেন, ভগৎ সিং এর রোল প্লে করেছিল, তো সে ওখানে কি করছে, সিদ্ধার্থ কয়েকটা ছবি প্রডিউস করেছে, তার মধ্যে একটা ছবি ভালো বানিয়েছে, সেটা হচ্ছে চিত্তা বলে। সেই ছবিটার জন্য তাকে যদি অ্যাজ অ্যান অ্যাক্টর ডাকা হয় ঠিক আছে, কিন্তু এটা প্রডিউসার রাউন্ড টেবিল ছিল, সেই একটা রেগুলার প্রডিউসার নয়। এবং সিদ্ধার্থের না প্রচন্ড উল্টো পাল্টা কথা বলার স্বভাব আছে, আমার সিদ্ধার্থকে একদম সহ্য হয় না, ঠিক আছে। প্রথম কথা, আপনারা যদি ইন্ডিয়ান 2 যখন রিলিজ করছিল, সেই সময় নর্থে প্রমোশনে আপনারা যে কোনো ভিডিও তুলে দেখে নিন, প্রতিটা জায়গাতে কামাল হাসান এবং শঙ্করকে কোনো কথাই বলতে দিচ্ছে না, সিদ্ধার্থ সবকিছু বুঝিয়ে বলে দিচ্ছে। আরে ভাই, ওরা কি বোকা? ওরা কি কথা বলতে পারে না? ওরাও তো মানে এত বছর ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে আছে, তুমি কেন এত বলে দিচ্ছ? এটা আপনি ইউটিউবে গিয়ে দেখুন, এইটার এই নামে স্পেলিং, এইটা মানে প্রচন্ড বেশি বকে যাচ্ছিল সিদ্ধার্থ। এবং এই জিনিসটা প্রচন্ড ইরিটেটিং, এবং যারা তামিল সিনেমার ফ্যান্স রয়েছে তারা এই জিনিসটাকে প্রচন্ড হাইলাইটও করেছিল টুইটারে সেই সময়, সিদ্ধার্থ প্রচন্ড বেশি বকে। তারপরে হচ্ছে আচ্ছা ঠিক আছে, সেটা তো তোমার ছবি, তুমি সেই ছবির পার্ট ছিল। পুষ্পা 2 রিলিজ করছে, সেটার পাটনাতে যে ইভেন্ট হয়েছিল, সেই ইভেন্টটাকেও ক্রিটিসাইজ করেছিল, বলেছিল যে পাটনাতে তো এরকম আছে যে জেসিবি দিয়ে যদি মানে খোঁড়াই করা হয়, মানে মাটি খোঁড়া হয়, সেটা দেখতেও লোকে প্রচুর হাজার হাজার লোকে চলে আসে, এরকমই একটা জায়গা পাটনা, বিহার। তো তাই জন্য পুষ্পাতে আর কি লোকজন চলে, সেটা আমি কিছু বড় জিনিস মনে করি না। তো আমার কথা হচ্ছে যে যদি যে কোনো জিনিসই দেখতে চলে যায়, তাহলে সিদ্ধার্থ নিজের ছবিগুলোকে বিহারে রিলিজ করে দিক, অ্যাটলিস্ট হিট হয়ে যাবে। কারণ সিদ্ধার্থ তো বক্স অফিসে হিট দিতে পারে না, চিত্তা একমাত্র তার হিট ছবি। বাকি তো যে ছবিগুলো করে, সেই ছবির যে মান যা কি আমি আর কিছু বলবো না, আপনারা নিজেরা গিয়ে চেক আউট করে নিতে পারেন। সিদ্ধার্থ ওই জন্য একটা টাইমে কিন্তু খুব হিট ছবি দিত, কিন্তু তার পরবর্তীতে হারিয়ে গেছে, কারণ ভুলভাল ছবি চুজ করেছে পরপর ব্যাক টু ব্যাক। তো এনিওয়ে আমি সেটার মধ্যে আছি না। এবং ওই ইন্টারভিউটার মধ্যেও দেখবেন মানে ও সব জায়গাতে ঢুকে যাচ্ছে, সব জায়গাতে ওকে বলতে হবে, সব জায়গাতে ওকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। আমি বুঝতে পারলাম না সিদ্ধার্থ ওখানে কি করছিল, এবং সিদ্ধার্থের মানে প্রেজেন্সটা প্রচন্ড ইরিটেটিং। সিদ্ধার্থ কিন্তু খুব শিক্ষিত, MBA করা, মানিরত্নমের অ্যাসিস্ট্যান্ট ছিল, শঙ্করেরই ছবি বয়েস দিয়ে সে ডেবিউ করেছে। তো অ্যাজ অ্যান অ্যাক্টর সে কিন্তু খুব ভালো, আমি আর এখনো কোনো সেটা নিয়ে কোনো ডাউট নেই। বাট ইন্টারভিউতে যখন সে বসে না, বড্ড বেশি বকে, এবং প্রতিটা জিনিস নিয়ে কমেন্ট করার তার বক্তব্য
বক্তব্য রেখে দেয়, অন্যের উপর চাপিয়ে দেয় নিজের বক্তব্যটা এবং ভুলভাল কমেন্ট করে। তো আমার সিদ্ধার্থের মানে প্রেজেন্স কোনো ইন্টারভিউতেই ভালো লাগে না, ঠিক আছে। তো প্রথম কথা, সিদ্ধার্থ ওখানে কি করছিল, কারণ সে রেগুলার প্রডিউসার নয়, প্রথম কথা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি, বনি কাপুর অলসো ইজ নট এ রেগুলার প্রডিউসার। মানে বনি কাপুর যে প্রতি বছরই ছবি চার্ন আউট করছে, অ্যাক্টিভলি করছে, তা কিন্তু নয়, ঠিক আছে। বনি কাপুর একটা টাইমে প্রচন্ড অ্যাক্টিভ ছিল, এখন সে মাঝে মাঝে ছবি করে এবং তার যদি ছবি আপনি দেখেন রিসেন্টলি, সে একটা টাইমে প্রচুর রিমেক্স করে গেছে, পর রিমেক, সাউথের রিমেক, তেলেগু তামিল ছবির হিন্দিতে রিমেক করেছে এবং তার মধ্যে প্রচুর ফেলিয়ার্সও দিচ্ছে, প্রচুর সাকসেসও দিচ্ছে। এবং বনি কাপুর চিরকাল ল্যাভিশ ছবি বানিয়ে এসছে, যে ছবির মধ্যে যখন বানাচ্ছি তখন কোনো মানে কার্পণ্য করবো না, খরচা করবো প্রচুর। এবং তার রিসেন্ট ছবি ময়দানেও সে প্রচুর খরচা করেছে এবং তার মধ্যে বনি কাপুর রাম গোপাল বর্মাকে কোম্পানির মতো ছবিতে প্রডিউস করেছে, তো সেরকম ভালো ছবিও কিন্তু বানিয়েছে। ময়দান ইটসেলফ খুবই ভালো একটা ছবি। কিন্তু বনি কাপুর কিন্তু না মানে খুব মানে একটা এজেড লোক এবং তার কিন্তু এখন রিসেন্টলি মানে আপনি যদি দেখবেন, আমি আপনাদেরকে একটা ডিফারেন্স বলছি, সুরেশ বাবু আমাদের রানা ডুকুবাটির ফাদার, সুরেশ বাবুর তো প্রোডাকশন বহুদিনকার, ওনার বাবা সি রামা নাইডু তিনি বানিয়েছিলেন। তো ভেঙ্কটেশ এবং সুরেশ বাবু দুজনে ভাই, তো সুরেশ বাবু সামলান প্রোডাকশনটা এবং প্রচুর দিন ধরে তারা প্রোডাকশন হাউস চালাচ্ছে। সুরেশ বাবুর আপনি ইন্টারভিউ দেখুন, তার কথাবার্তা শুনুন, সে আপ টু ডেট, সে যে এক্সাম্পল গুলো দেবে সেটা রিসেন্ট ছবির এক্সাম্পল দিয়ে, রিসেন্ট কি ট্রেন্ড হচ্ছে, ওটিটি কি বলছে সেগুলোর এক্সাম্পল দেবে। বনি কাপুর যে ধরনের কথা বলেন, যে ধরনের এক্সাম্পল দেন, সেগুলো সব 20-30 বছর আগের ছবি, 70s, 80s, 60s। এবার সেটা আজকের দিনে তো সেইভাবে সিনেমা দেখা হয় না, লোকের ভিউইং প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, অডিয়েন্স যে হলে যাওয়া সেটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনি পুরোনো দিনকার এক্সাম্পল দিয়ে কিছু জিনিস এখনো একই রয়েছে, ঠিক আছে, কিন্তু কিছু জিনিসের মধ্যে তো পরিবর্তন এসেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে বনি কাপুরও আমার মনে হয় না রাইট ফিট, ঠিক আছে। বনি কাপুর কোনো ইনসাইট শেয়ার করতে পারেন এবং বনি কাপুরের একটা প্রবলেমও আছে। ইভেন আপনি দেখবেন ভারতীয় জাঙ্গন যখন একটা টাইমে ফিল্ম কম্প্যানিয়নে ছিলেন, তিনি বনি কাপুরের ইন্টারভিউ করছিলেন ফর দিস ফিল্ম কল্ড আমাদের যেটা পিঙ্কের রিমেক করেছিল না, নেরকোন্ডা পারভাইয়েরও প্রডিউসার ছিল বনি কাপুর এবং ডিরেক্ট করেছিল এইচ বিনোদ, অজিত কুমার ছিল। তো সেই অজিত কুমার তো ইন্টারভিউ দেয় না নিজের ছবির সময়, বাট বনি কাপুর এই ছবিটার সময় বহু ইন্টারভিউ দিয়েছিলেন। ইভেন থুনিবুর সময়ও তিনি ইন্টারভিউ দিয়েছিলেন, বালিমায়ের সময় প্রচুর ইন্টারভিউ তিনি দিয়েছিলেন। তো ওই নেরকোন্ডা পারভাইয়ের সময় তিনি যখন ইন্টারভিউ দিচ্ছিলেন, ভারতবাজ জাঙ্গানকে একটা ইন্টারভিউ দিচ্ছিলেন, আপনার ইন্টারভিউটাকে খুঁজে দেখে চালিয়ে দেখুন, আপনি দেখতে পারেন বনি কাপুর কি অ্যাটিটিউডের সাথে কথা বলছে। ভারতবাজ জাঙ্গানের কোয়েশ্চেনটাকে মানে উত্তর দিচ্ছে কেমন একটা অ্যাটিটিউড নিয়ে, আচ্ছা কোয়েশ্চেন করতে দিচ্ছে না, তার আগে উত্তর দিয়ে দিচ্ছে, ভুলভাল অন্যদিকে ট্র্যাক চলে যাচ্ছে, অফ ট্র্যাক। এবং যখন এই রাউন্ড টেবিলটাতে আপনারা যদি নোটিস করেন, দুটো পার্টে খুব ভালো করে বনি কাপুর একা বকে যাচ্ছে এবং বাকিদেরকে কথা বলতে দিচ্ছেন, বাকিদেরকে নিজের পয়েন্টটা রাখতে দিচ্ছে না। প্রথম কথা, তোমার পয়েন্ট অফ ভিউ প্রচুর পুরনো, নতুনদেরটা শোনো, অ্যাকসেপ্ট করতে শেখো, সেটা তুমি করতে পারছো না, তুমি লোককে বলতে দিচ্ছ না। এবং দেখবেন ইন্টারভিউটা যেখানে শেষ হয় সেখানে বনি কাপুর কি ধরনের একটা বিহেভিয়ার করছে। তো তোমাকে একটা ডেকোরামও মেনটেন করতে হবে। তুমি হয়তো সিনিয়র হতে পারো, কিন্তু তোমাকেও জুনিয়রদেরকে রেসপেক্ট করতে হবে, তাদের পয়েন্ট অফ ভিউটাও শুনতে হবে, ঠিক আছে। মানে নাগাবংশী যখন বলছে যে পুষ্পার হিন্দি নেট একদিনে 80 কোটি টাকা, ও আবার ওটাকে এক্সপ্লেন করছে অনলি হিন্দি, কি দরকার আছে, ও তো ওটা বলছে, ওটা বোঝা যাচ্ছে পরিষ্কার, তো তোমাকে আবার ওকে এক্সপ্লেন করে দিতে হবে না। তো বনি কাপুরের বিহেভিয়ারও কিন্তু খুব একটা ভালো ছিল না, ঠিক আছে। এবার নাগাবংশীকে আমি তাই জন্য বলছি না যে পুরোপুরি সাপোর্ট করছি, তারও এরকম অ্যাটাকিং ওয়েতে গিয়ে একটা সিনিয়র প্রডিউসারকে বলা সেটা ঠিক নয়, কারণ বনি কাপুর তেলেগুতেও প্রচুর কাজ করেছে এবং পরবর্তীতে নাগাবংশী কিন্তু টুইটারে লিখেও যে আমি বনি কাপুরকে প্রচন্ড ভালোবাসি, আমরা সাউথে প্রচন্ড রেসপেক্ট করি ওনার, এবং আমার ওনার সাথে অফ দ্য ক্যামেরা প্রচুর কথা হয়েছে। আমার মনে হয় না সেটা নিয়ে খুব একটা ঝামেলা হয়েছে বলে, বাট সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা প্রচন্ড গরম হয়েছে এবং নাগাবংশীরও কিন্তু ওইভাবে বলাটা উচিত হয়নি বলেই আমার মনে হয়। এবং যেটা আরেকটা প্রবলেম হয়েছে যে ওখানেও আরেকজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার ছিল যে নিজের ছবি নিজে প্রডিউসার, এবং তার পয়েন্ট অফ ভিউটা মানে জাস্ট লোকের সামনে এলোই না। আমি বুঝতে পারছি ভারতবাজ জাঙ্গন স্যারের ইন্টেনশন হচ্ছে যে আমি মেইন স্ট্রিম লোকেদের সাথে যদি একটা ইন্ডিপেন্ডেন্ট আর্ট হাউস ফিল্ম মেকারকে বসাই তাহলে সে ভিজিবিলিটি বেশি পাবে। বাট এই মেইন স্ট্রিম লোকজনেরা এত বেশি নিজেদের মানে মেগলোমেনিয়াক টাইপের হয়, বেশিরভাগ লোকজন, যেমন রানী মুখার্জি একজন এক্সাম্পল বা বনি কাপুর একজন এক্সাম্পল, এরা নিজেদের জিনিসটাকে এত বেশি চাপিয়ে দেয় যে অন্য লোকের পয়েন্ট অফ ভিউটা শুনতেই চায় না। এগুলো দেখবেন বলিউডের লোকেদেরই বেশি হয়, কিন্তু আপনি ভালো করেই এটা দেখুন, মানে বনি কাপুর কিছু শুনতেই চাইছে না, ঠিক আছে। এবার তাতে কি হচ্ছে, এই যে ইন্ডিপেন্ডেন্ট যে ভয়েসেস যাদেরকে নিয়ে আসছেন উনি, যে তারা নিজেদের পয়েন্ট অফ ভিউটা তাদের সিনেমাটাকে যাতে দর্শকের কাছে পৌঁছে দিতে পারে, সেটা হচ্ছে না আলটিমেটলি। পৃথিবীর সিনেমা ওই কানাডা ফিল্ম মেকারের সিনেমা গিয়ে কেউ দেখছে না, তিনি ইন্ডিপেন্ডেন্ট ছবি বানান। এই যে ভদ্রলোক ছিলেন তারও সিনেমা সেইভাবে প্রোপাগেট হচ্ছে যে প্রচুর লোকের কাছে পৌঁছে, তা কিন্তু হচ্ছে না। তো উদ্দেশ্যটা কোথাও গিয়ে ফেল হয়ে যাচ্ছে। তো এটা ইউনিফর্মিটি থাকা উচিত, যে যদি ইন্ডিপেন্ডেন্ট সব আমি ডিরেক্টরদেরকে আনছি, প্রডিউসারদেরকে আনছি, তাহলে তাদের আলাদা এবং মেইন স্ট্রিমদের আলাদা, ঠিক আছে। কারণ এই দুটো অডিয়েন্স ওভারল্যাপ হয় না এবং এই ধরনের লোকজনদের মেন্টালিটিরও কোথাও গিয়ে ফ্রিকোয়েন্সি ম্যাচ না। সবাই কিন্তু অতটা ওপেন মাইন্ডে শুনতে পারে না, ঠিক আছে। যে শোনাটাও কিন্তু মানে ইফ ইউ হ্যাভ টু বি এ গুড লিসনার, আপনাকে দেখতে হবে কঙ্কনা সেন শর্মা কি ভালো যখন ভেট্রিমান এক্সপ্লেন করছে, কি সুন্দর বসে শুনছে, বা জয়া আক্তার কি সুন্দর শুনছে ভেট্রিমান যখন এক্সপ্লেন করছে। সেটা যে এক্সপ্লেন করছে তার উপরে ডিপেন্ড করে, কিন্তু আপনাকে শুনতেও হবে অন্য লোকের পয়েন্ট অফ ভিউটা, ঠিক আছে। তো সেরকম একটা যদি হোমোজিনিয়াস ব্যাপার থাকে তাহলে ঠিক আছে।
আমি বলবো এই দিক থেকে করণ জোহর অনেক বেশি ভালো। করণ জোহর কিন্তু সব রকমের পয়েন্ট অফ ভিউ কিন্তু শোনে, ঠিক আছে, নিজেরটাও রাখে কিন্তু লোকেরটাও শোনে, ঠিক আছে। এবং যেহেতু করণ জোহর নিজেও একজন অ্যাঙ্কার, তাই জন্য সে জানে যে কি করে ডেকোরামটা মেনটেন করতে হয়। কিন্তু এই রানী মুখার্জিরটা আমার জঘন্য লেগেছিল, বনি কাপুরেরটাও আমার ভালো লাগেনি। এবং বলিউড মানে বনি কাপুর যে ধরনের এক্সাম্পল ইত্যাদি দিচ্ছিলেন সেগুলো এতটা ডেটেড, এবং সেখান থেকেই বোঝা যায় যে বলিউডের প্রডিউসার্সরা কতটা বেশি বাবেলের মধ্যে থাকে, কতটা বেশি দর্শকের থেকে দূরে, ঠিক আছে। তিনি এখনো বলেছেন আমি এতগুলো ছবির রিমেক রাইটস কিনে নিয়েছি, এবং তিনি কোন ছবির রিমেক রাইটস কিনেছেন সেটা নাম অব্দি বলতে পারছেন না। তো তার মানে জাস্ট আমি বক্স অফিসটা দেখে রিমেক রাইটসটা কিনে নিয়েছি। এবং আজকেও দেখছেন বলিউড রিমেক বানাচ্ছে থেরি, মুরাদ খেতানি প্রডিউসার, অ্যাটলি তার সাথে কোলাবোরেট করে একটা অরিজিনাল ছবি বানাতে হতো, কিন্তু থেরি রিমেক করছে। বেবি জন ফ্লপ হয়ে যাচ্ছে আলটিমেটলি। তো এই ধরনের প্রবলেমস হচ্ছে। তো এইটা মানে বোঝা যায় যে বলিউডের কন্ডিশন কি। এবং আমি পুরোপুরি নাগবংশীকে সাপোর্টও করছি না, তারও একটু ভদ্রভাবে মানে তার পয়েন্টটা যেটা রেখেছে ঠিকই রেখেছে, কিন্তু আরেকটু অ্যাগ্রেসিভ না হয়, একটু মানে সাটেল হয়েই বললে আর কি বেটার হতো বলে আমার মনে হয়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।